প্রিয় দর্শক, আমাদের আজ দুপুরের অতিথি জনপ্রিয় ও গুণী অভিনেতা শতাব্দী ওয়াদুদ। শুভ দুপুর দাদা। শুভ দুপুর। কেমন আছেন বলেন? ভালো, আপনি কেমন আছেন? খুব ভালো আছি। আপনাকে পেলে বরাবরই আমার ভীষণ রকম ভালো লাগে। আপনি নিজেও একজন আড্ডাবাজ মানুষ এবং আমাদের সময়টা চমৎকার যায়। সব মিলিয়ে কাজের কি অবস্থা? কাজ আলহামদুলিল্লাহ কাজ ভালো হচ্ছে। একটু কাজের প্রেশার আমার দিক থেকে কাজের প্রেশার একটু কম, কারণ আমি আমার থিয়েটার দল এবং মঞ্চ নিয়ে একটু ব্যস্ত, কারণ দলে দুটো নতুন নাটক একসাথে শুরু হয়েছে, ওখানটায় সময় দিতে হচ্ছে। আর পেশাগত কারণে টেলিভিশন সিনেমায় একটু আপাতত একটু কম, 2 মাসের মধ্যে এটা ঠিকঠাক হয়ে যাবে। আচ্ছা, ঈদ তো গেল, তো ঈদের সময় তো নিশ্চয়ই অনেক বেশি ব্যস্ত ছিলেন। সেই সময় নতুন কোনো কাজ করা হচ্ছে কিনা? ঈদে 3-4টা কাজ করেছি, 3-4টা কাজ করেছি। আর আসলে ভয়েস মিডিয়া একটু নতুন করে ব্যস্ত আর কি, ই বুক টাইপের একটা বিষয় আমাদের বাংলাদেশে এখন ইন্ট্রোডিউস হয়েছে, তো এখানে 3-4টা কাজ করেছি আর কি। মানে বেতারে কাজ করছেন আপনি? বেতারে তো নিয়মিত করি, কিন্তু এটা হচ্ছে ই বুক স্টুডিওতে একদম বইটা রেকর্ড করা হবে। বইটা আমি পাঠ করবো, রেকর্ড করা হবে, শ্রোতারা শুনবে এটা। মানে পয়সা দিয়ে কিনে এটা শ্রোতারা শুনবে। বইটা হয় না অনেকে ট্রাভেল করার সময় বইটা পড়তে পারছেন না, তখন বইটা উনি শুনছেন। তো সো এটা একটা ডিফারেন্ট চ্যালেঞ্জ, ডিফারেন্ট মিডিয়াম। এবং আপনার তো বই পড়ার অভ্যাস ছিল এবং এখনো আছে সেটা, তো সেই জায়গা থেকে নিশ্চয়ই এই কাজটি করে আমি খুব এনজয় করেছি। এবং আমার কাছে মনে হচ্ছে আমি একভাবে দেখি একটা বই পড়ার সময় একটা চরিত্র বা একরকম আমার কাছে আসে, কিন্তু আমি যখন সেটা পাঠ করি দর্শকের কানে আমার কণ্ঠটা যাচ্ছে, তিনি কিভাবে দেখছেন। সো এই জায়গায় একটা চ্যালেঞ্জের ব্যাপার আছে এখানে। নিশ্চয়ই আপনি যেহেতু থিয়েটারে এতগুলো বছর, প্রায় 27 বছরের মনে বেশি সময় হয়ে গেল, সেই অভিজ্ঞতাটা নিশ্চয়ই অনেক কাজে লেগেছে যখন আপনি সেটাতে ভয়েস ওভার করতে গিয়েছেন। অবশ্যই কাজে লেগেছে। এবং আমি রেকর্ড করার সময় আমি খালি রেকর্ডিস্টকে বলেছি আমি যেখানে আটকে যাব, আবার আমি ওখান থেকে আমি রিটেক বলে আমি করব, তাহলে তার প্যানেলে কাটাকাটি, কারণ দীর্ঘ সময় পড়তে হচ্ছে, 5 ঘন্টা 6 ঘন্টা প্রতিদিন। একটা বড় বই 300 পাতার বই আমি চাইলে যে 15 মিনিটে পড়ে ফেললাম তা তো না। তখন আমি বলি রিটেক বলে আবার শুরু করলাম, কোথাও কথা জড়িয়ে যাচ্ছে বা আমার মনে হলো যে লাইনের মিনিংটা ঠিক হলো না, শব্দের প্রক্ষেপণটা মনে মনে পড়লে একরকম, মনে মনে পড়লে কিন্তু একরকম, কিন্তু যখন আমি ওটা শব্দ করে পড়ছি ব্যাপারটা ডিফারেন্ট হয়ে যাচ্ছে ওরকম জায়গা থেকে। মানে ওটার আমেজটা বা সেটাকে আসলে কল্পনা শক্তি দিয়ে আমি কিভাবে দেখছি, পুরো বিষয়টাই কিন্তু পরিবর্তন কাজ করে। এবং শ্রোতা বা মানে পাঠক তো বলবো না, শ্রোতা, কারণ ইবুক উনি যেহেতু শুনছেন, উনি কিভাবে ব্যাপারটা নিচ্ছেন, আমার কণ্ঠ দিয়ে উনি ব্যাপারটা পুরো গল্পটা দেখছেন। তো ওই জায়গায় একটা দায়িত্ব। থিয়েটারের প্রসঙ্গে আসি, যেহেতু বলছিলেন যে থিয়েটারটা নিয়ে এখন বেশি ব্যস্ত, বেশ কয়েকটি প্রযোজনার সাথে আপনি আছেন। কোন কোন প্রযোজনাগুলো এখন যাচ্ছে? এখন আমরা যেটা করছি হলো অচলায়তন, রাজা এবং অন্যান্য, এ ম্যান ফর অল সিজনস, আর আগন্তুক রিপোর্টারি নামে আমি একটা রিপোর্টারির সাথে জড়িত। মানে আমার প্রাচ্যনাটের বাইরে যাদের সাথে কাজ করি, সেই রিপোর্টারির দুটো নাটক আছে, ধলেশ্বরী অপেরা এবং একগুচ্ছ গল্প। এই দুটো নাটক, এই 5-6টি নাটক নিয়মিত মঞ্চে হচ্ছে, আমি ওইখানেও কাজ করছি। 5টি নাটকের সময় দেওয়া মানে তো বেশ অনেকটা সময় সেখানে দিতে হচ্ছে। সেক্ষেত্রে টেলিভিশন মিডিয়ার যে কাজগুলো বা ওটিটির যে কাজগুলো, সেক্ষেত্রে প্রভাব পড়ছে না? পড়ছে আবার পড়ছে না। সত্যি কথা বললে অনেক জায়গা থেকেই মানে আরাম হয়, কারণ যারা টেলিভিশনে কাজ করে তারাও জানে আমার আসলে, আমি টেলিভিশনে যারা মেকার্স আছেন তারা জানে যে আমার থিয়েটার ইনভলভমেন্টটা কোন লেভেলের। আবার থিয়েটারে যারা আছেন তারাও জানে আমি আসলে রুটি রুজির জন্য অভিনয় ছাড়া আর কিছু করি না। দুই পক্ষই আমাকে ফেভার করে, তো ওভাবেই চলছে আর কি। আচ্ছা, এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। যদি জানতে চাই যে এতগুলো বছরে থিয়েটার আপনাকে কি দিয়েছে? এই যে আমি শতাব্দী অদূর এখানে বসে কথা বলছি, পুরোটাই থিয়েটারের বদান্যতায়। তারপরও থাকে না যে প্রাপ্তির জায়গাটা কি? হ্যাঁ, হয়তো অনেক গুণী অভিনেতা বা অনেক সফল একজন অভিনেতা আপনি হতে পেরেছেন, দর্শকদের কাছে পৌঁছতে পেরেছেন, তাদের কাছ থেকে অনেক অনুপ্রেরণা পেয়েছেন বা সুন্দর সুন্দর কথা শুনেছেন, কিন্তু নিজের একটা প্রাপ্তি থাকে, নিজের ভেতরের একটা সন্তুষ্টির জায়গা থাকে থিয়েটার থেকে, সেটা কি? আসলে সন্তুষ্টির কথাটা আমি বলতে পারবো না, সন্তুষ্টি এখন আমার এসছে কিনা। আর আমি যেটা বুঝি, থিয়েটার আমাকে এমন একটা জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে, আমি আল্লাহর রহমতে পৃথিবীর কোথাও গিয়ে হয়তো আটকাবো না। হয়তো আমি ভাষাগত জায়গায় আটকে যাব, কিন্তু আমার কোনো কাজ করতে গিয়ে আমি আটকাবো না। আমার ওই সংকোচের জায়গাটা একদম আমি ঝেড়ে ফেলতে পেরেছি। আমি একদম, হ্যাঁ, আমি মাটিতেও ঘুমাতে পারবো, খড়ের গাদায় ঘুমাতে পারবো, আবার আপনি যদি বলেন আমি হোয়াইট হাউসে ঘুমাতে পারবো, আমার কোনো সমস্যা হবে না। আমি ওই জায়গা থেকে মানে মানুষ হিসেবে আমাকে চিনিয়েছে থিয়েটার, যে হ্যাঁ তোমার এই সম্ভাবনা আছে, তুমি লিমিটেশন আছে, তোমার এই জায়গায় ইমপ্রুভ করা দরকার, তোমার এই জায়গায় আরো বিনয়ী হওয়া প্রয়োজন,
তুমি অনেক বেশি অ্যারোগেন্ট, বা আছে না প্রতিটা মানুষেরই তো খুঁটি, ওই জিনিসগুলো থিয়েটার আমাকে তার মানে খুব ভালোভাবে নিজেকে চিনতে শিখিয়েছে। চিনতে শিখিয়েছে। এটাই একদম, জানতে হ্যাঁ, চাচ্ছিলাম। চিনতে শিখিয়েছে। একদম ছোটবেলা তো পাইলট হতে চেয়েছিলেন, ক্রিকেটার হতে চেয়েছিলেন, আর ঠিক প্রথম কবে সিদ্ধান্ত নিলেন যে অভিনয়টাই করব? অভিনয়টা করব সিদ্ধান্ত নিয়েছি আসলে আমার মানে এসএসসি পরীক্ষার পর, ম্যাট্রিক পরীক্ষার পর যখন বুঝলাম যে না, পাইলট হওয়ার পসিবল না, ওটার অন্য লেভেলের মেধা লাগে। আবার ততদিন আমি বুঝতে শিখেছি যে আমার এক ধরনের হাইট ফোবিয়া আছে, বেশি উচ্চতা গেলে আমার ভয় লাগে, নিচের দিকে থাকলে হাত পা কাঁপাকাঁপি শুরু হয়। আর ক্রিকেটটা টুকটাক ইনজুরিতে পড়ার কারণে বুঝলাম যে আর মিডল ক্লাস ফ্যামিলির বড় ছেলেদের তখন ক্রিকেটের অনেক খরচ লাগতো আর কি, সো হবে না, যেহেতু আর ছোট দুইটা ভাই আছে, বাবা সরকারি চাকরি করেন, তাকেও তো সব কিছু ম্যানেজ করতে হয়। সো মানে এসএসসি পরীক্ষা, ম্যাট্রিক পরীক্ষার পরেই ঠিক করলাম যে না, অভিনয়টা করতেছি, আমি মনে হয় এটা পারতে পারি, সম্ভাবনা আছে। আচ্ছা, আপনার নামটি কে রেখেছিলেন? শতাব্দী ওয়াদুদ। বাবা বাবা। বাবা আমার বাবা আমার তিনজনেরই খুব শখ ছিল যে তাদের একটা কন্যা হোক, কিন্তু ঈশ্বর তাদের কন্যা দেননি। আমার নাম শতাব্দী, আমার মেজো ভাইয়ের নাম সমাপ্তি, আর একদম ছোট ভাইয়ের নাম অদিতি। এবার এতেই বোঝা যায় তাদের মেয়ের প্রতি কত কি পরিমাণ ফ্যাসিনেশন ছিল। আচ্ছা, প্রথম অভিনয় করে টাকা পেলেন, মানে সেই টাকা দিয়ে কি করেছিলেন আপনি? আম্মার হাতে তুলে দিয়েছিলাম। আচ্ছা, রেডিও নাটক করেছিলাম, কত 70 না 80 টাকা এরকম পেয়েছিলাম রেডিও নাটক করে, চেক। তো চেকটা নিয়ে তখন আম্মার হাতে তুলে, আম্মা এটা কি, এটা বললাম আম্মা এরকম। সেটা কত সালের কথা আনুমানিক? এটা মনে হয় 88 89 এরকম আচ্ছা, বেতারের চেক। এবং তারপর তো ওই চেকের জন্য, ওই যে 70-80 টাকার চেকের জন্য তো ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হয়েছে। চেক তো ব্যাংকে মানে অ্যাকাউন্ট পেয়ে চেক, ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছে, অগ্রণী ব্যাংক অ্যাকাউন্ট করেছিলাম, মনে আছে এখনো। আমাদের গ্রিন রোডই ছিল অগ্রণী ব্যাংক, একদম যে মানে ওইটা একটা ফুর্তির এটা ব্যাপার। মনে আছে মা কি করেছিলেন সেই টাকাটা দিয়ে? ওটা মনে নেই। এটা মনে আছে যে আম্মার কাছ থেকে ওই 70 টাকার এগেনস্টে যে 7,000-এর বেশি টাকা নিয়েছি সেটা খেয়াল আছে, যে আম্মা দাও, দিলাম না, আরো দিব সামনে। পরবর্তীতে এই যে এবছর মা দিবসে আপনার মা গৌরবিনী মা সম্মাননা পেলেন, সেই সময়কার আপনার অনুভূতিটা কেমন ছিল? কি বলবো, ইমোশনাল হয়ে যাচ্ছি। আমরা তো আমাদের বাবা মাকে কখনো এভাবে বলতে পারি না যে মা অনেক ভালোবাসি, বা আমাদের সোসাইটিতে কিন্তু নেই। ইউরোপিয়ান আমেরিকানরা যেভাবে প্রকাশ করতে পারে তার ভালোবাসা মায়ের প্রতি বা বাবার প্রতি, আমরা কিন্তু ওটা পারি না। সো এরকম জায়গায় মা দিবসে আম্মা খুব খুশি হয়েছে, আমার মানে দুর্দান্ত ব্যাপার। আম্মা এত খুশি হয়েছে যে কি বলবো, যে আম্মার সাথে খুব ঝগড়াঝাটি করি আমি। মানে ওই একটা পিরিয়ড গেছে 8 দিন 10 দিন কোনো ঝগড়া হয়নি আম্মার সাথে। আমার মানে এত খুশি ছিলেন যে 8-10 দিন ঝগড়া হয়নি। আমিও খুশি, আমি কিছু বলতে পারতেছি না তো আম্মাকে। আম্মা জানে আমি আম্মার বড় ছেলে, এবং তার সাথে আমার বন্ডিংটা অন্য দুই ভাইয়ের চাইতে অন্যরকম। অনেক ক্রাইসিস আছে যেটা আম্মা শুধু আমার সাথে শেয়ার করে, বা আমার অনেক ক্রাইসিস আছে যেটা আমি আর আম্মাই জানি, আর কেউ জানে না, হয়তো আমার বউও জানে না, আমার অন্য ভাইরাও জানে না। আর বাবা চলে গেছেন 2020-এ। বাবা যাবার পর আম্মা একটু, হয় না যে লাইফ পার্টনার চলে যাওয়ার পর একটুখানি শেকি হয়ে যাওয়া, তো ওই জায়গা থেকে আম্মা মনে হয় যে নির্ভরতার জায়গা পায় আমার প্রতি। ওই সময়টা আমি ইউনিভার্সাল এবং আশিস দাকে, ইউনিভার্সাল মেডিকেল কলেজ এবং আশিস দাকে অনেক ধন্যবাদ দিই। আম্মা এবং অতগুলো গুণী মানুষের মধ্যে যে আমিও আছি তাদের কাতারে, তাহসান ছিল, মেহজাবিন এবং আরো অন্যান্য গুণী মানুষরা, ওই কাতারে যে আমার মাকে সম্মান জানানো হয়েছে, আমি তাদের প্রতি কৃতজ্ঞ। আমি বলেছি এটা তাদের, এবং আম্মা খুব হ্যাপি আর কি। আচ্ছা, আপনার সবথেকে প্রিয় বন্ধুকে? সবথেকে প্রিয় বন্ধু বলতে গেলে আমার বাবা। বাবা 2020-এ মারা গেছেন। এছাড়া আরো আমার আসলে কি প্রিয় বন্ধু বলতে ভয় লাগে এখন। আমার দুইজন, বাবা ছাড়া আমার যে বেস্ট ফ্রেন্ড সঞ্জীবন শিকদার, ও গত হয়েছে এখন। আর যারা বন্ধুরা আছে ওদের নাম বললে হয়তো ওরা বুকে হাত দিয়ে দেখলে শুনি হার্ট ফেল করলো, ওদের নাম না বলি। আর আমার থিয়েটারের কিছু খুব কাছের বন্ধু বান্ধব আছে, যেমন পাভেল ভাই, আজাদ আবুল কালাম, রিজভি ভাই, জাহাঙ্গীর ভাই, শাহেদ আলী সুজন, রাহুল, ইমন ভাই, থিয়েটারে যাদের সাথে নিয়মিত দেখা হয়, তারা আমার খুব ভালো বন্ধু। ধরেন আপনি মানে জীবনে তো বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন আমরা প্রতিনিয়ত হতে থাকি, যখন খুব কোনো সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন, মানসিক দ্বন্দ্বের মধ্যে দিয়ে যাচ্ছেন, আপনি প্রথম কার কাছে যান, কার সাথে কথা বলেন? এখন তো কথা বলি বউয়ের সাথে। আচ্ছা, বউকে বলি, কারণ আমাকে খুব ভালো বোঝে, আমরা দুজনে কুম্ভ রাশির জাতক জাতিক আর কি, সো ভালো বোঝে। এর বাইরে পাভেল ভাই আছেন, আজাদ আবুল কালাম, তিয়াস নামে আমার এক বন্ধু আছে, নাজমুল বাড়ি তিয়াস, ওর সাথেও শেয়ার করি যে আমার তো এই ঝামেলা, আমি
কেমনে কি, আচ্ছা, রিল্যাক্স কর, মেডিটেশন কর, 2 দিন আউটিং এ যা। মানুষের থাকে না যে অনেক ছোটবেলার বন্ধু থাকে, পরবর্তীতে গিয়ে সেই বন্ধুগুলো সব সময় পাশে থাকে না। আপনি তো একটা সময় পরে গিয়ে যখন খুব দর্শক নন্দিত হয়ে গেলেন এবং জনপ্রিয় এই শব্দটি আপনার নামের সাথে জুড়ে গেল, তখন কি বন্ধু হারিয়ে যাওয়ার ঘটনা এরকম ধরনের বিষয়গুলো আছে? না, আমার না এরকম হয়নি ভাই, আমি খুব লাকি। যেমন আমার স্কুল ফ্রেন্ডরা এখনো, ওরা যে ঈদের সময় ওরা একটা গেট টুগেদার করবে, আচ্ছা, আমি খুব লাকি যে আমি সময় দিতে পারছি না বিধায় ওরা ডেটটা ফিক্স করতে পারছি না। তোরা কর, আমি না থাকলে সবার তো দেখা হইলো, 40-50 জন একসাথে দেখা, তুই না থাকলে তো এটা হবে না। আচ্ছা, তুই তো পালের গোদা, তুই না থাকলে মানে বদমাইশিগুলো করবে কে? মাথায় পানি ঢেলে দেয়া বা কারোর কিছু পুড়িয়ে দেয়া, ছোটবেলা থেকে যে দুরন্তপনা ছিল ওই সেটা এখনো আছে। আমি করি আমার স্কুল ফ্রেন্ডদের সাথে, এটা আমি করি এবং আমার স্কুল ফ্রেন্ডরা আমাকে খুব ভালোবাসে এবং ওরা দুর্দান্ত, মানে যারা আছে আমরা এখনো দেখা হলে আপনি বুঝবেন না যে দেখা হলে যে এদের বন্ধুত্বের বয়স বা দেখা হয়নি 1 বছর দেখা হয়নি, 1 বছর দেখা নেই, 1 বছর আগে যেখানে শেষ হয়েছিল ওইখান থেকে আবার শুরু, ওখান থেকে আবার শুরু হয়। ভালো বন্ধুত্বের বৈশিষ্ট্য এটাই একদম। এটাই। আর আচ্ছা, বন্ধুত্ব মানে আমার কাছে মনে হচ্ছে স্বার্থ ত্যাগ করিয়া কিছু দেয়া আর কি, মানে স্বার্থের জন্য কিছু করব না, আমি তোকে ভালোবাসি, আমি তোকে ভালোই বাসি, মানে ঘৃণার কোনো অপশন নেই। আচ্ছা, একটি বিষয় জানতে চাইবো যে মঞ্চ, তারপরে চলচ্চিত্র, ব্যক্তি, শতাব্দী, ওয়াদুদ, এগুলোর মধ্যে কি পার্থক্য আছে? বা এই যে বন্ধুদের সাথে দেখা করা, মানে এগুলো কি আলাদা আলাদা এক একটা চেহারায় আপনাকে দেখা যাবে, না একই রকমই থাকেন সব জায়গাতে আপনি? আমার তো মনে হয় আমি একই রকম থাকি সব জায়গায়, মানে আমি তো তাই। আমি জানি না আপনার সাথে দেখা হলে আমি মানে স্ক্রিনের বাইরে কি আমি অন্যরকম, এখন যে কথা বলছি একই রকম, আমার কাছেও তাই মনে হয় আমি একই রকম। এবং আমার কোর্টিস্টরাও বলে যে, বা সহ অভিনেতা সহকর্মী যারা আছে, তুমি এরকমই থেকো ভাই, তুমি এরকমই থেকো, মানে তার মানে আমি হয়তো স্ক্রিনে আমি চরিত্র রূপদান করতে যেরকম আছি, বাইরে আমি একই রকম, স্কুল ফ্রেন্ডদের সাথেও যেরকম, এখানে যে কথা বলছি এরকমই। এই যে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তি 2011 সালে গেরিলা চলচ্চিত্রের জন্য আপনি যেটা পেয়েছিলেন, তার পরবর্তীতে গিয়ে কি দায়বদ্ধতার জায়গাটা খানিকটা বেড়ে গিয়েছে এরকম মনে হচ্ছে? আসলে কি, আমার কথা যদি বলেন, আমি নিয়মিত থিয়েটার চর্চার সাথে জড়িত, তো আমার কাছে মনে হয় আমি এখনো প্রতিনিয়ত শিখছি। আর যখন রাষ্ট্র আমাকে এরকম একটা সম্মানিত করে, তখন তো অবশ্যই দায়বদ্ধতা, এবং আমি চাইলে আগে অনেক কিছু হুম করে ফেলতে পারতাম, কিন্তু যখনই আমার নামের সাথে এই শব্দটা জুড়ে গেছে বা আমাকে রাষ্ট্র এই সম্মানটা দিয়েছে, তখন আমার মনে হয় যে আমি হয়তো একটু রয়ে শুয়ে বুঝে শুনে কাজ করার চেষ্টা করছি। আগে হয়তো এটা করতাম না, আচ্ছা চায়ের কাপটা এইভাবে আছে, অসুবিধা কি, চায়ের কাপটা এইখানে ধরেই আমি খেলাম, কিন্তু এখন আমাকে রাষ্ট্র যেহেতু সম্মান দিয়েছে, আমাকে একটু ঠিকঠাক মতো হয়ে কাজ করতে হচ্ছে। সো ওটাই বোধহয় দায়বদ্ধতা, ফাইন টিউনিং করতে হয় প্রতিনিয়ত। ওইটাই বোধহয় দায়বদ্ধতা। আচ্ছা, জায়গা। আর শিল্পী হিসেবে মানে যখন কোনো কাজ আপনার কাছে আসে, শুধু টাকার জন্য কাজ করা, মানে যে কাজটার প্রতি আসলে খুব একটা মায়া মমতা নেই, কিন্তু শুধু টাকার জন্য কাজ করেছেন, এরকম কি হয়েছে? হ্যাঁ, এরকম বেশ কয়েকবার হয়েছে। অনেকে বলে যে টাকার জন্য কাজ করি না, অবশ্যই টাকার জন্য কাজ করি, আমি তো এই অভিনয় ছাড়া আমি আর কিছু করি না, কিন্তু কিছু ভালো কাজ করার জন্য তখন দেখা গেল যে টাকাটার দিকে আর মনোযোগ থাকে না, কাজটা ভালো হোক। কারণ আপনি কিন্তু আমাকে বলবেন না যে আপনি গেরিলা করে কত টাকা পেয়েছেন, আপনি তো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন, কেউ কিন্তু আমাকে ওই প্রশ্নটা করবে না, বা তুমি এই যে ওটিটিতে তোমার এই কাজটা খুব ভালো লেগেছে, কত টাকা পেয়েছো, চরিত্রটার কথাই কিন্তু বলে। সো ওই জায়গাটা টাকাটা তখন আর মুখ্য থাকে না, তখন ওই অভিনয়ের চরিত্র বা কাজটার প্রতি ভালো লাগা, ভালোবাসা। কথা প্রসঙ্গে যেহেতু ওটিটির কথা আসলো, একটু জানতে চাইবো যে ওটিটির কন্টেন্ট কি মনে হয় অন্যান্য সব প্ল্যাটফর্মগুলো থেকে একটু আলাদা? অবশ্যই আলাদা, এবং এখানে আমাদের যে প্রফেশনাল টিমগুলো তৈরি হয়েছে, বিভিন্ন প্রফেশনাল টিম, ডিরেক্টর থেকে শুরু করে একদম মানে স্পট বয় পর্যন্ত, ওদেরও যে আচরণ, বাজেট এবং দৃষ্টিভঙ্গি, সব কিছু আমার কাছে মনে হয় যে অবশ্যই খুব মানে ভালো দিকে যাচ্ছি আমরা। এখানে কিছু খারাপ জিনিস, প্রতিটা যে ভালো দিক কিছু খারাপ দিক থাকে, ওটার কথা নাই বা বলি। যেমন আমার কাছে মনে হয় যে ওটিটি হচ্ছে আপনার একটা ওপেন প্ল্যাটফর্ম, আপনার ইথারে থাকবে, আপনার মন চাইলেই দেখতে পারবেন। ওইখানে কিন্তু আপনার বিশ্বমানের কাজ করা সম্ভব, বাজেট থেকে শুরু করে। কারণ আমি যখন একটা কাজ করব, তখন আমি আমার ইংল্যান্ডের একটা বন্ধুকে বলবো যে আমার একটা কাজ এসেছে, তুমি ওখানে দেখো, ওইটা কিন্তু ইংরেজি সাবটাইটেল দিয়ে দেখানো হচ্ছে, ও দেখছে। আমার একটা নরওয়েজিয়ান বান্ধবীকে আমি বলতে পারি যে দেখো আমার এই কাজটা দেখো, এবং আমার এরকম 2-3টা কাজ দেখেছে আর কি তারা, আমি সেই কারণেই বলছি যে আমি বিশ্বায়নের যুগে আমার বিশ্বমানের কাজ করতে হবে,
আমি কতদিন আর আমরা বাংলাদেশের এই দুঃখ ভিত্তিক মানে দুঃখ, তথাকথিত কাজ করে তথাকথিত যাওয়ার কাজ করে মধ্যে যাওয়ার আসলে চ্যালেঞ্জটা এখন আর নেই। না, এখন অন্য চ্যালেঞ্জ। আমি বিশ্বায়নের যুগে আমাদের দেখেন যে ওটিটির কাজগুলো বা সিনেমাগুলো আমরা বুসান কানে আমরা কিন্তু অ্যাপ্রিসিয়েটেড হচ্ছি। সো এখন পৃথিবী ছোট হয়ে গেছে, আমাদের কাজের বানটা একদম একটা জায়গায় লক করতে হবে। জি, এর আগের বার যখন এসেছিলেন তখন আমরা শুনেছিলাম ফুটবল ৭১-এর কথা, যেটা হয়তো সামনে রিলিজ হওয়ার অপেক্ষায় আছে, সেটা সম্পর্কে একটু জানতে চাইবো যে প্রত্যাশার জায়গাটা কেমন। ফুটবল ৭১ মানে আমাদের ৭১ সাল মুক্তিযুদ্ধ আমাদের প্রাইড, এটা নিয়ে আমাদের কাজ হয়েছে খুব কম। আর ফুটবল বিষয়ক ব্যাপারটা এর আগে একটা মুভি হয়েছে, দামাল নামে একটা সিনেমা হয়েছে, ওটার গল্প ছিল একরকম, এটাও ফুটবল দল, স্বাধীন বাংলা ফুটবল দল নিয়ে গল্প, কিন্তু এখানে দেখানো হয়েছে কোন প্লেয়ারটা কিভাবে যে জয়েন করছে, ওটাও তো একটা যুদ্ধ ছিল, আমার লোম দাঁড়িয়ে গেছে গায়ে। ওটাও একটা এক ধরনের যুদ্ধ ছিল, কিন্তু কোন চরিত্রটা কিভাবে আসছে, এবং তখন কিন্তু যোগাযোগের মাধ্যমটা তো সহজ ছিল না। তখন যে লোকটা শিলিগুড়ি থেকে গিয়ে কলকাতায় জয়েন করেছে ফুটবল খেলতে, বা যে ঢাকা থেকে পটুয়াখালী থেকে গিয়ে জয়েন করেছে, ব্যাপারগুলো কিন্তু এত সহজ ছিল না। বা একটা স্বাধীন বাংলা ফুটবল দল গঠন হবে, একটা পারমিশন লাগবে, তো আমার মন ছিল আমি স্বাধীন বাংলা ফুটবল দল। সো এই পুরো বিষয়গুলো, পেছনের নেপথ্যের কাহিনীগুলো সামনে নিয়ে আসা হয়েছে, এবং তারপরে মাঠের খেলাটা তো আছেই। আচ্ছা, এটা তো একটু প্রেক্ষাপটটা হালকা করে জানলাম, কিন্তু একটু জানতে চাইবো এখানে আপনার চরিত্রটা কি। ওখানে আমার চরিত্র হচ্ছে ননী বসাক, ফুটবল দলের কোচের অভিনয় করেছি আমি। মানে স্বাধীন বাংলা ফুটবল দলের কোচ যিনি ননী বসাক, তার চরিত্র অভিনয় করেছি। এবং মজার ব্যাপার ছিল, আমাদের দীর্ঘ আউটডোর ছিল, আমরা ঈশ্বরদী, কুষ্টিয়া, তারপর নাটোরে শুটিং করেছি। এবং ওইখানে আমাদের পুরো টিমে কোনো মেয়ে নেই, এবং অনেকগুলা ছেলে, যেটা হয় আর কি, মানে ঝগড়াঝাটি হওয়ার কথা না ভাই, একটা তর্কাতর্কিও হয় না। আমি খুব হতাশ একটা সিনেমা করতে চেয়ে, মানে, এবং অনেকগুলা নায়ক, অনেকগুলা ভিলেন, আমি সহ অনেকে ভিলেন, ওখানে আমার পজিটিভ ক্যারেক্টার করেছি, কিন্তু হয় না যে আমি তো কোনো ঝগড়াই হইল না, আমি তো এটা নিয়ে হতাশ। আমি এটা কি ফান হয়েছে, ব্যাপক ফান, যে গান করতে আমরা ঈশ্বরদী রেল স্টেশনে রাত 2টা-3টা পর্যন্ত গান বাজনা হচ্ছে, আমরা 25-30 জন টিম মেট আমরা গান বাজনা করছি, এবং আশেপাশের লোকজন এসে জয়েন করছে, সিএনজি ড্রাইভার, তারপর চায়ের দোকানদার, মামারা কারা, কারণ ওটা তো জংশন, ঈশ্বরদী তো জংশন, এরা কারা, ওরাও বসে গেছে। পরে দেখি 200-250 লোক গান বাজনা হচ্ছে, আমরা হাসাহাসি করতেছি, তারাও আমাদের সাথে বসে আছে। ওই ব্যাপারগুলো খুব দারুণ ছিল। আসলে শুটিং ইউনিটে অনেক রকম মজার ঘটনা ঘটে। একটু জানতে চাইবো দাদা যে আপনি তো নেতিবাচক চরিত্রের কাজ করে দর্শকদের অনেক প্রশংসা কুড়িয়েছেন। আপনার আইডল বলতে গেলেও হুমায়ুন ফরিদী, গোলাম মোস্তফা, ইনারা। তো আপনার কখনো মনে হয়নি যে আমি একজন ভিলেন হিসেবেই নিজেকে এস্টাবলিশ করতে চাই? এই বিষয়টি কখনো কি কাজ করেছে? আমার এই বিষয়টা কখনো কাজ করেনি, কারণ আমি যে বলছি না বারবার যে আমার প্র্যাকটিসটা তো থিয়েটারের, আমার চরিত্র, দুটো সিনের চরিত্র যদি আমার মনে হয় যে আমি এখানে নিজেকে ভিন্নভাবে প্রকাশ করতে পারবো, আমার করতে কিন্তু কোনো সমস্যা নেই। পজিটিভ ক্যারেক্টার হোক, নেগেটিভ হোক, বা একদম নিউট্রাল ক্যারেক্টারও হতে পারে। কিছু কিছু চরিত্র থাকে না যে দর্শক বোঝেই না যে আরে কি এটা কি ভালো, লোকটা কি ভালো না খারাপ, লোকটা এমন কেন, কোনো কথা বলে না কেন। ওইটাও কিন্তু কিছু কিছু মানুষ আছে না যে কোনো না একই রকম। আমি যেমন এরকম, চা খাবেন, তাকে আচ্ছা ওনাকে চা দাও, চা দিল, চা খাচ্ছেন না কেন, নিল, ওর কিন্তু কোনো মতামত দেওয়ার কোনো অধিকার নেই, এরকমও কিন্তু মানুষ আছে। তো আমার কাছে মনে হয় যে চরিত্র তো চরিত্র, একজন অভিনেতার কাজ চরিত্র রূপদান করা, সো ওই জায়গা থেকে আমার রূপদানের চেষ্টাটা করে যাওয়া। কিন্তু আমি নেগেটিভ ক্যারেক্টার করে মজা পাই, আমার কাছে ভালো লাগে যে অল্প সময় হুমহাম করে মানুষের অ্যাটেনশনটা নেওয়া যায়। আচ্ছা, সামনের দিনগুলোতে কি চিন্তা আছে দাদা? কি করতে চান বা কিভাবে এগোতে চান? কোনো পরিকল্পনা আছে কিনা, বা এমন কোনো আমরা আপনাকে কখনো নির্মাণে দেখবো কিনা? আমি যদি নির্মাণে আসি তাহলে আমি আগে থিয়েটার দিয়ে নির্মাণে আসবো। আমি খুব ভয় পাই, ডাইরেক্টরিয়াল কাজ খুব ভয়ঙ্কর কাজ। আমি কারণ পুরো টিম থাকে একদিকে, ডাইরেক্টর একদিকে, আর আমাদের টেলিভিশন বা ওটিটি সে বলেন যে আমাদের ডিরেক্টররা কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, কারণ একটা ব্রেন চাইল্ড তার মাথায় আসলে একটা প্রজেক্ট করবে, উনি একজন রাইটারের সাথে বসলেন বা উনি নিজেই গল্পটা লিখলেন, এই থেকে শুরু হয়ে অন এয়ার পর্যন্ত এই মানুষটার যে পরিমাণ পেইন আমরা দেখতে পাই আমাদের ডিরেক্টরদের,
এখান থেকে পেন দেখে ভয় লাগে। আমি 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 ভীত। আর থিয়েটারে যদি হয় তাহলে থিয়েটারে হয় কি যে একটা ফ্লোরে সবাই একদিকে, আমরা 60 জন একদিকে, ডিরেক্টর একদিকে, এবং ডিরেক্টরের মাথায় কিন্তু প্রতিটা খুঁটিনাটি আছে। সেটটা কি হবে, লাইটটা কি হবে, কস্টিউমটা কি হবে, তারপর প্রপসটা কিরকম হবে, প্রপসটা আর্টিস্ট প্রপসটা হ্যান্ডেল করবে কিভাবে, আমি মাকটা তুলছি কিভাবে, দাম করে এরকমও তুলতে পারি, সুন্দর করে তুলতে পারি, ওইগুলো কিন্তু ডিরেক্টরের মাথায় খুব ডিটেইল চিন্তা করতে হয়। আমি অনেক অস্থির প্রকৃতির মানুষ, আমার মনে হয় যে ওটা করতে গেলে আমি তো আর একটু সময় হয়তো লাগবে, কিন্তু আমার একটু সময় লাগবে, কিন্তু আমি হলে যদি নির্মাণে আসি আমি ইসের থেকে আসবো, থিয়েটার থেকে, আমার ইচ্ছা তাই। অনেক ভালো লাগছিল দাদা কথা বলতে, বরাবরের মতন। অনেক অনেক শুভকামনা রইল, আর আজকে আমাদের আয়োজনে আসবার জন্য, সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ, এনটিভিকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন আজ দুপুরে @ntvbd.com-এ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। শুভ দুপুর। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।